বট ভাজার স্বাদ যদি মাংসে পাওয়া যায় তাহলে কেন এই রান্নাটি করে খাবো না বলুন তো। আর আমার হাজব্যান্ড তো গরুর ভুঁড়ি বা বট খায় না, এর জন্য তাকে খাওয়ানোর জন্য আমি মাংস দিয়ে সেম বটের মতো রান্না করেছি। এটি খেতে এত দুর্দান্ত মজার ছিল যা বলার মতো না। গরম গরম ভাত বা পোলাও এছাড়াও রুটি পরোটার সাথে এই মাংস ভাজাটা এত খেতে মজা ছিল যা বলে বোঝানো যাবে না। ছোট থেকে বড় সবাই এটি এত বেশি পছন্দ করবে যে সবাই আপনার প্রশংসা করবে। আসসালামু আলাইকুম, মনিরা ব্লগ কিচেন থেকে আমি মনিরা বলছি। আজ আপনাদের তৈরি করে দেখাবো মাংসর ভাজা রেসিপি, যেটা দেখতে বা খেতে অনেকটাই বট ভাজার মতো। তো চলুন চলে যাই রান্না করতে। এখন আমি প্রথমে মাংস নিয়েছি কিছুটা। এখানে আপনাদের পছন্দ মতো মাংস নিতে পারেন। মাংসগুলোকে ছোট ছোট টুকরো করে এভাবে কেটে নিয়েছি। ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন মাংসটা কিভাবে ছোট ছোট টুকরা করে নিয়েছি। আপনাদের ইচ্ছা মতো টুকরা করে নিতে পারেন, তবে ছোট করার চেষ্টা করবেন। মাংসগুলো এখন ভালো করে ধুয়ে ফ্রাই প্যানের মধ্যে নিয়েছি। আর এখানে মশলা দিয়েছি, মশলাগুলো আপনাদের পছন্দ মতো দিবেন। লবণ, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদ আর দিয়েছি জিরা। সবগুলোই আমি 1 চামচ করে দিয়েছি। আর শুকনা মরিচের গুঁড়াটা 2 চামচ দিয়েছি। যেহেতু আমি একটু ঝাল ঝাল খেতে পছন্দ করছি এজন্য ঝালটা বেশি দিয়েছি। আর আমি 2 টেবিল চামচ এখানে আদা রসুন বাটা দিয়েছি। আদা রসুন বা মশলার পরিমাণ অতিরিক্ত দেওয়ার কোনো প্রয়োজন নেই। সামান্য উপকরণ দিয়েই এই মাংসের ভাজিটি তৈরি করবেন, খেতে অনেক স্বাদের হয়। অতিরিক্ত মশলা দিলে কিন্তু ভালো লাগবে না। আর দিয়েছিলাম তেল 1/2 কাপের মতো, পরবর্তীতে আরও তেল লাগবে। এই মাংসটা রান্না করতে প্রায় 1 কাপের মতো তেল লাগে। তো পানি দিয়ে আমি মাংসটাকে বসিয়ে দিয়েছিলাম। ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নিয়েছি। এখন ঢাকনাটা উঠিয়ে মাংসটাকে একটু নেড়ে চেড়ে দেব। মাংসটা একদম পুরোপুরি সেদ্ধ হতে এই পানিটাই এনাফ। অতিরিক্ত পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। এভাবে আমি কিছুক্ষণ পর পর ঢাকনা উঠিয়ে একটু নেড়ে চেড়ে দিব। যেহেতু মশলা মেখে রান্নাটা বসিয়েছিলাম এই জন্য ঢাকনাতে লেগে গিয়েছে। আর দেখুন ফ্রাই প্যানেও এরকম লেগে ধরেছে। যাই হোক, এখন এভাবে নেড়ে চেড়ে আমি পানিটাকে একদম শুকিয়ে নেওয়ার চেষ্টা করব। আমার মাংসের পানিটা দেখুন এখন এরকম হয়েছে। এখানে এখন আমি আলু ব্যবহার করব। আলু আমি এখানে কেটে রেখেছিলাম 4-5টা আলু এভাবে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। আপনারা অবশ্যই এইরকম শেপেই দেওয়ার চেষ্টা করবেন। বড় সাইজের আলু দিলে কিন্তু একদম ভালো লাগবে না। মাংসটা যেভাবে কেটেছি আলুটাও এইভাবেই কেটে নিতে হবে অবশ্যই। এতে করে মাংসটা রান্না করার পর দেখতেও কিন্তু একটা সুন্দর লাগবে। আমরা কিন্তু সৌন্দর্যের পূজারী সবাই, তবে রান্নাবান্না যদি একটু সুন্দর হয়, সুন্দর করে পরিবেশন করা যায় তাহলে কিন্তু সবাই খুশি হয়ে যায়। তো ঢাকনা দিয়ে আমি মাংসটাকে জাল করে নিয়েছিলাম। এই যে দেখুন পানিটা একদমই শুকিয়েছে। ভালো করে দেখলেই বুঝতে পারবেন পানি কিন্তু একটুও নেই। এখন আমি কিছু সময় একটু নেড়েচেড়ে কষিয়ে নামিয়ে ফেলব। আরেকটা ফ্রাই প্যান নিয়েছি আমি। এখানে 1/2 কাপ আমি সরিষার তেল দিয়েছি। দিয়ে এখন আমি ফোড়ন দিলাম জিরা, শুকনা মরিচ আর তেজপাতা। আমি এখানে শুকনা মরিচ বেশি করে দিয়েছি, এতে করে খেতে কিন্তু অসাধারণ লাগবে। আর পেঁয়াজ দিয়েছি 1 কাপ। দিয়ে এখন তেলের মধ্যে এইভাবে নেড়েচেড়ে ভেজে নেব। একটু লাল লাল করে ভেজে নিতে হবে অবশ্যই। এতে করে মাংসের টেস্টটা অনেক ভালো লাগবে আর সুন্দর একটা কালা ভুনার কালার চলে আসবে। এখন আমি কয়টা রসুনের কোয়া এভাবে দিয়েছি। রসুনের কোয়াগুলো বড় হওয়ার কারণে আমি একটু কেটে দিয়েছি, তবে দেশি রসুনের কোয়া হলে আস্ত রাখবেন।
রসুনগুলো একটু পরে দিলাম, কারণ হচ্ছে এই মাংসটা কিন্তু এখন আমি ফ্রাই করে নিব, এর কারণে রসুনগুলো আস্ত থাকবে, যার কারণে আমি একটু পরেই দিয়ে দিলাম রসুনগুলো। এখন আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিব। এই যে দেখুন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি আগে থেকে রান্না করে রাখা মাংসগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম বা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে যতটুকু তেল ছিল সবগুলোই আমি দিয়ে নিয়েছি। এখন এইভাবে নেড়েচেড়ে নিতে হবে। এখন 20 মিনিট ধরে এই কাজটা করতে হবে। এই রান্নাটা করতে কিন্তু একটু সময় লাগে, 1 ঘন্টা সময় তো লাগবেই অবশ্যই। তবে আপনারা যারা মাংসটা সেদ্ধ করার জন্য প্রেসার কুকার ব্যবহার করবেন তাদের কিন্তু এত সময় লাগবে না। এখানে কিন্তু টমেটো ব্যবহার করা যাবে না, কেউ যদি টমেটো দেন সেটা কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। আমি কিন্তু সরিষার তেল দিয়েছিলাম ভাজার জন্য, অবশ্যই ভাজার সময় সরিষার তেল দিবেন। সরিষার তেল না দিলে কিন্তু মাংসের টেস্টটা আসল পাবেন না। তো এখন দেখুন এইভাবে নেড়েচেড়ে ভেজে নেব। আমার কিন্তু মাংসের কালার চেঞ্জ হতে শুরু করেছে। মাংসটা নাড়াচাড়া করা কিন্তু একদমই বন্ধ করা যাবে না, কারণ এখন মাংসটা ফ্রাই করছি আর এই সময় কিন্তু পুড়ে যেতে পারে বা লেগে ধরতে পারে। এর কারণে এইভাবে অনবরত নেড়েচেড়ে নিতে হবে। এই যে দেখুন মাংসের কালার কিন্তু একদম চলে এসেছে। এখনও যারা একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিবেন, আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই যে দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। এখন আর কিছু সময় নেড়েচেড়ে নিতে হবে। আমার রান্নাটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি বেশি ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট রেখে যাবেন। ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখন আমি গরম মশলার গুঁড়ি দিয়ে দিলাম, ভেজে রেখেছিলাম গরম মশলার গুঁড়ি, তার সঙ্গে একটু জিরা ভেজে রেখেছিলাম, সেগুলো গুঁড়া করে এখন মাংসের উপর দিয়ে দিলাম। এতে করে মাংসের সুন্দর কালার আসবে। তো এখন আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন মাশাআল্লাহ কত লোভনীয় হয়েছে। গরম গরম ভাতের সঙ্গে এই মাংসটা একবার হলেও ট্রাই করে দেখুন, কত মজা লাগে। এছাড়া আগেই বলেছিলাম রুটি পরোটা বা পোলাওয়ের সঙ্গেও কিন্তু এর জুড়ি নেই। আজকে এখানেই শেষ করলাম। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।